আজ আমরা মধ্যপ্রাচ্যের শ্রমবাজার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন একজন জনশক্তি রপ্তানিকারক, আছেন ইনস্ট্যান্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউদ্দিন সাইদ। আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। প্রথমেই যে প্রসঙ্গে আসতে চাই, যেহেতু প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করলেন সম্প্রতি, সেখানে বাংলাদেশের বলা যায় দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া, কিন্তু 2008 থেকে 2024 নাগাদ এই সময়ের মধ্যে 5 বার মালয়েশিয়াতে শ্রমবাজার বন্ধ করা হয়েছিল বাংলাদেশে। বিভিন্ন অভিযোগ আছে, সিন্ডিকেট, অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, দুর্নীতি এবং অতিরিক্ত অভিবাসন ব্যয়, সব মিলিয়ে বলা যায় একটা অনিয়মের ছাপ কিন্তু এই জায়গাতে অভিযোগ সবসময় ছিল। তো এখনও মালয়েশিয়াতে অনেক অংশেই দুর্নীতি দেখা যায়, এদিক থেকেও মালয়েশিয়াতেও। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাতে আপনাদের দায় কতটুকু? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে দর্শকদেরকে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আসলে আমাদের মধ্যে এক ধরনের অনেক অস্বচ্ছতা অথবা অনেকেই মনে করেন সেটা, কিন্তু এক্ষেত্রে আমাদের দায় কতটুকু, বাংলাদেশ সরকারের দায় কতটুকু, অথবা আমাদের শ্রমবাজারে যারা আছেন রিক্রুটিং লাইসেন্সের মালিকেরা কতটুকু দায়ী, সেটা আসলে কেউ ওভাবে খতিয়ে দেখে না। এখানে মালয়েশিয়ারও কিছু অন্যান্য মিডল ইস্টে যেভাবে জনশক্তি রপ্তানিতে একটা প্রক্রিয়াধীন এক এক সিস্টেমে চলে, মালয়েশিয়া কিন্তু ভিন্ন একটু এতে চলে। মালয়েশিয়া একটা নির্দিষ্ট ক্যাটাগরিক্যালি টাইম দিয়ে দেয়, এতদিনের মধ্যে আমরা এত জনশক্তি আমরা আনবো। এখানে টাইম শেষ হওয়ার সাথে সাথে তাদের জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যায় স্বাভাবিকভাবেই। এরপরে আবার তারা নতুন করে নেয়ার জন্য প্রক্রিয়া করার পরে আবার একটা নির্দিষ্ট সময় দিয়ে দেয়, যার কারণে অনেকে মনে করে যে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ। আসলে এটা মালয়েশিয়ার পার্ট থেকে বন্ধ, এটা আমাদের কোনো অস্বচ্ছতার কারণে, আমাদের কোনো দুর্নীতির কারণে, আমাদের কোনো অব্যবস্থাপনার কারণে বন্ধ, বিষয়টা এরকম না। এটা কি শুধু বাংলাদেশের জন্য বন্ধ হয় নাকি না, অন্যান্য দেশ থেকে যারা যায় সবার জন্য বন্ধ থাকে ওই নির্দিষ্ট সময়টা। আবার কোনো কোনো দেশের জন্য খোলা থাকে, বাংলাদেশের জন্য বন্ধ থাকে, ইন্ডিয়ার জন্য হয়তো বন্ধ থাকে, নেপালের জন্য খোলা। তারা নির্দিষ্ট কিছু জনশক্তি নেয়, এটা যেখানে পাওয়া যায়। যেমন ইন্দোনেশিয়ার জন্য খোলা থাকে, তো বাংলাদেশের জন্য বন্ধ। আর যখন জনশক্তি নেয়ার চিন্তা করে তারা, তখন সবগুলোকে ওপেন করে একসাথে, যেটা এর মধ্যে করার কথা আর কি, আশা করা যায়। তো এটা তো একটা জাস্টিফিকেশন এটা পাওয়া তাদের গেল। প্রক্রিয়া, এটা তাদের জনশক্তি নেয়ার একটা প্রক্রিয়া এটা। এখন যদি একটু খরচের বিষয়ে আসি, আমাদের প্রতিবেশী দেশ নেপাল থেকে মালয়েশিয়ার ডিস্টেন্সটা আমাদের থেকেও বেশি, কিন্তু নেপালের থেকে যখন কর্মী পাঠাতে হয় সেখানে তারা 1,06,000 টাকার আশেপাশে তারা কর্মী পাঠাতে পারছে। ইন্দোনেশিয়া থেকে আপনি বলছেন ইন্দোনেশিয়া থেকেও কর্মী নেওয়া হয়, সেখানেও 1,65,000 থেকে 2,10,15 এর মধ্যেই শ্রমিক পাঠানো সম্ভব হয়। কিন্তু বাংলাদেশ থেকে কোনো শ্রমিক পাঠাতে গেলে কেন 5 থেকে 6 লাখ টাকা লাগে? 5 থেকে 6 লাখ টাকা আসলে এটা মানে অ্যাকুরেট না, এটা আরও কম। তবে ইন্ডিয়া থেকে একটু বেশি, ইন্ডিয়াতেও 3.5 লাখ টাকা থেকে 4 লাখ টাকা লাগে। বাংলাদেশে 5 থেকে 6 না, 4 থেকে 5 এরকমের মধ্যেই ছিল কতবার। এটার পিছনে অনেক কারণ আছে। যেমন এখন যদি আপনি মালয়েশিয়ার একটা টিকিটের জন্য যান, সেখানে 26 থেকে 27 হাজার টাকার মধ্যে আপনি যেতে পারছেন। আসা যাওয়ার টিকিটে আপনি 30-35 হাজার টাকার মধ্যে পাচ্ছেন। কিন্তু সেক্ষেত্রে জনশক্তি যখন রপ্তানি শুরু হয়, তখন আনফর্চুনেটলি টিকিটের দাম হয়ে যায় 1.5 লাখ টাকার উপরে। আমরা গতবার 1,60,000 টাকা দিয়ে টিকিট করেছি। এটাতে আপনি কাকে দোষারোপ করবেন? জনশক্তি রপ্তানিকারকদেরকে, নাকি বিমান কর্তৃপক্ষকে, নাকি গভর্নমেন্টের পলিসিকে? এই বিষয়গুলো আমাদেরকে যদি খতিয়ে দেখা যায়, তাহলে মালয়েশিয়াতে জনশক্তি রপ্তানিতে খরচ কমানো সম্ভব। তাহলে কি বিষয়টা এমন যে যখন শ্রমশক্তি রপ্তানির সময়টা আসে, তখন এয়ারলাইন্সগুলোর খরচটা বাড়িয়ে দেওয়া হয়? শুধু কেন বাড়িয়ে দেওয়া হয় এই বিষয়টা সম্পর্কে সেখানে ফ্লাইটের পরিমাণ কম থাকে, আমাদের যে পরিকল্পনার অভাব আছে। ধরেন এখন যদি আপনার ফ্লাইট টিকিটের দাম কম, কারণ এখন সিট খালি যাচ্ছে, ওভাবে জনশক্তি না থাকার কারণে যারা শুধু ভিজিটে যায় তারা যাচ্ছে, তারা আসতেছে, যার কারণে তখন ফ্লাইটের ধরেন প্লেন যদি ডেলি 6টা করে যায় আর 10টা করে যায়,
দুইটা ডিফারেন্স আছে না, বা জনশক্তি কি পরিমাণ যাচ্ছে সেটার আলোকে যদি আমরা যদি মানে ফ্লাইটের পরিমাণ বাড়াতে পারি এবং সেটা যদি বাংলাদেশ বিমানের সাথে আমরা যদি সরকারের সাথে, মালয়েশিয়ান এয়ারলাইন্সের সাথে এবং আরও আদার্স এয়ার এশিয়া আছে এরকম এয়ারলাইন্সগুলোর সাথে যদি আমরা যদি কোঅপারেট করতে পারি, তাহলে ফ্লাইটের পরিমাণ বাড়াতে পারলে টিকিটের দাম কমে আসবে। এই চাহিদা যখন বাড়ে তখন তো অটোমেটিক্যালি পণ্যের দাম বেড়ে যায়। তো মালয়েশিয়ার সাথে তো বাংলাদেশের একটা দীর্ঘদিন ধরেই এই শ্রমশক্তি আদান প্রদানের কাজটা চলছে, তো এত সময়ের মধ্যেও কেন এই সমাধানটার দিকে আপনারা আগাতে পারলেন না? এটি আসলে অনেক ব্যাখ্যা দেয়া যায়। এটি মালয়েশিয়া জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, এটা আপনারা জেনে থাকবেন। তো সেই থেকে এই পর্যন্ত তখন একদম ফ্রি অফ কস্ট জনশক্তি বাংলাদেশ থেকে তারা নিয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে বাংলাদেশ থেকে শ্রমবাজার যখন মিডল ইস্টে আরও বেশি উন্মুক্ত হয়ে গেল, বাংলাদেশের জনসংখ্যা বেশি হওয়ার কারণেও অনেকেই যেতে চায়, সব মিলিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে যে পরিমাণ যাওয়ার কথা তার থেকে অনেক বেশি কিন্তু চলে গেছে। এর মধ্যে এখনও আমরা সরকারিভাবে যে পরিমাণ আছে তার থেকেও বেশি আছে, যার কারণে তারাও চিন্তা করে যে আসলে কিভাবে এগুলোকে মিটিগেট করা যায়। এই জন্য হয়তো কিছুটা প্রবলেম তৈরি হয় আর কি। আদারওয়াইজ অন্য কোনো কারণ নাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া জনশক্তি না নেওয়ার। কারণ বাংলাদেশের শ্রমিকেরা মালয়েশিয়াতে অন্য সব দেশের জনশক্তির থেকে অনেক বেশি তারা পছন্দনীয়। ওয়ার্কার এদের কাছে, মালিকদের কাছে ওয়ার্কার হিসেবে বাংলাদেশের জনশক্তি সবচাইতে বেশি পছন্দনীয়। মানে আপনার মতে হচ্ছে বাংলাদেশ থেকে যে পরিমাণ কর্মী মালয়েশিয়াতে যাওয়ার কথা ছিল তার থেকেও বেশি পরিমাণে কর্মী সেখানে কর্মরত আছে। কিছু তো অবৈধ আছেই। কিন্তু মধ্যপ্রাচ্যের দিকে দেখা যাচ্ছে একটা বিপরীত চিত্র আমরা যেটা দেখতে পাচ্ছি, যে যুদ্ধ এবং ফ্লাইটের সংকট এবং কর্মসংস্থানের একটা ধীরগতি নানা সংকট সেখানে দেখা গিয়েছে এবং সেখানে কর্মী পাঠানো অর্ধেকেরও নিচে নেমে এসছে। তো বাংলাদেশের রেমিটেন্সের তো একটা সব থেকে বড় যে ফ্লোটা সেটা তো মধ্যপ্রাচ্য থেকেই আসে। তো এই উৎসের ভবিষ্যৎ কি দেখছেন? না, আমি আপনাকে একটা ডাটা দিতে পারি। সেটা হচ্ছে 2025-26 অর্থ বছরেও কাছাকাছি $43 বিলিয়ন বাংলাদেশের রিমিটেন্স আসছে, যেটা 24-এর তুলনায়ও বেশি। কিন্তু জনশক্তি রপ্তানি যেটা কমতেছে সেটা মধ্যপ্রাচ্যে আপনি যেটা বললেন, যেমনটি বললেন, সেটা হচ্ছে যুদ্ধের কারণে। এটা আমি মনে করি সাময়িক, এখনও 1000-এর বেশি যাচ্ছে। আর বাংলাদেশে বর্তমানে গণতান্ত্রিক সরকার আসছে। আমি মনে করি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব মালয়েশিয়াতেও গিয়েছেন শ্রমবাজার উন্মুক্ত করার জন্য কথা বলেছেন। মিডল ইস্টের ব্যাপারেও ওনারা সেরকম উদ্যোগ নেবেন বলে আমরা মনে করি, কারণ তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আপনারা জানেন, যে 5 বছরের মধ্যে 1 কোটি ম্যান পাওয়ার দেশের বাইরে উনি পাঠাবেন। তো সেটা হলে এখন যাচ্ছে মাসে কাছাকাছি 1 লাখের বেশি। কিন্তু যদি 5 বছরে যদি 1 কোটি পাঠাতে হয়, তাহলে আরও কাছাকাছি 60 থেকে 70 হাজার ওয়ার্কার পাঠাতে হবে। এই প্রক্রিয়া নিশ্চয়ই ওনারা নেবেন ইনশাল্লাহ। ইতিমধ্যে সরকারের মাত্র 3 মাস গেল, আমার মনে হয় ওনারা কোনো কার্যকরী পদক্ষেপ নেবেন, যেহেতু ওনারা প্ল্যান করেছেন যে 1 কোটি জনশক্তি 5 বছরে পাঠাবেন। এখন আপনি বলছেন যে এখন বছরে 1 লাখের মতো করে যাচ্ছে, তো সেই হিসেবে যদি করি তাহলে 5 বছরে এখন 5 লাখের মতো কর্মী যাচ্ছে। 5 বছরে না, মাসে 1 লাখ, মাসে 1 লাখ করে হলে বছরে 12 লাখের মতো, 5 বছরে 60 লাখের আশেপাশে কর্মী বিদেশে যাচ্ছে। তো এখন এটাকে 1 কোটিতে পৌঁছানো মানে আরো 40 লাখ কর্মীর কর্মসংস্থান বাইরে তৈরি করা, এবং সব মিলিয়ে কি ধরনের চ্যালেঞ্জের মুখে সরকার পড়তে পারে এটাকে বাস্তবায়ন করতে গেলে? এটি চ্যালেঞ্জ, খুব বেশি চ্যালেঞ্জ নাই। গণতান্ত্রিক সরকার যখন আসে তখন এটা কিছুটা ত্বরান্বিত হয়। যদি গণতান্ত্রিকভাবে যদি মিডল ইস্টের দেশগুলোর সাথে যদি কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা যায়, আর আমি যতটুকু মনে করি, আমি যতটুকু দেখেছি, আমরা তো 90-এর দশক থেকেই ম্যান পাওয়ারের সাথে আছি, 99 থেকে শুরু করে আমরা ম্যান পাওয়ারের সাথে আছি। আমরা দেখেছি সারা মিডল ইস্টেই কিন্তু ইভেন আনফরচুনেট মধ্যপ্রাচ্যেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম জনশক্তি পাঠানো শুরু করেন। তো এখন তারই মনে করি ওনার সুযোগ্য পুত্র এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আছেন। তিনি যদি তার পিতার
পথ ধরে যদি মিডল ইস্টে জনশক্তি রপ্তানির জন্য কার্যকরী পদক্ষেপ নেন, আমরা মনে করি উনি সফল হবেন। এখন যদি একটু কর্মীদের দক্ষতার বিষয়ে আসি, বাংলাদেশের কর্মীদের দক্ষতা নিয়ে একটা সবসময় প্রশ্ন করা হয় বা একটা প্রশ্ন উঠে যায়, এবং আমাদের এদিকেও যে স্টেশন কিছু কান্ট্রি রয়েছে, জাপানে, কোরিয়াতে, সেখানে দক্ষ শ্রমিক তারা সেখানে চায়, শিক্ষিত দক্ষ শ্রমিক। তো সেইখানে বা সেই উন্নত দেশগুলোতে দক্ষ শ্রমিক পাঠানোতে বাংলাদেশে এত পিছিয়ে কেন? বা এই বিষয়ে কি আপনাদের আগ্রহটা একটু কম নাকি অন্য কোনো বিষয়? এখানে অনেকগুলো বিষয় কাজ করে। আসলে দক্ষ শ্রমিক পাঠালে রিমিটেন্স যেরকম বাড়ে এবং ওয়ার্কারদের ওখানে ফ্যাসিলিটিসও বাড়ে। বাট আমাদের দেশে আসলে জনসংখ্যা বেশি হওয়ার কারণেও হতে পারে, অথবা কিছু জিনিস দুর্নীতিও কাজ করে। আপনি যদি কোথাও ভাষা শিক্ষা, যেমন ইতিমধ্যে জাপান ভাষা শিক্ষা কেন্দ্র অনেক জায়গায় জাপান পাঠানোর জন্য আমাদের যে এমইউ হয়েছে এবং পাঠানোর প্রক্রিয়া চলতেছে, প্রক্রিয়াধীন আছে। তো সেখানে ট্রেনিং সেন্টারগুলো ওপেন হচ্ছে, এখন অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে। ইভেন বাংলাদেশ সরকার এখন রিক্রুটিং লাইসেন্সকে দেওয়ার ক্ষেত্রে ট্রেনিং সেন্টারকে অনেকটা বাধ্যতামূলক করছে, যে ওয়ার্কারদেরকে যে কোনো একটি বিষয়ের উপরে প্রশিক্ষিত করে পাঠানো, সেটা হোক ভাষা, হোক আদার্স ইলেকট্রিশিয়ান অথবা প্লাম্বিং অথবা যে কোনো একটা ড্রাইভিং। ট্রেনিং সেন্টারগুলোর মাধ্যমে ট্রেনিং করে তারপরে যাওয়ার জন্যই উদ্বুদ্ধ করা হচ্ছে। সরকার যদি এটাতে ভালো করে দৃষ্টি দেয় তাহলে আমার মনে হয় এটা সম্ভব। যেটা ডাটাবেস বলছে যে বর্তমানে বাংলাদেশে 110টির মতো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, মানে টিটিসি রয়েছে, এবং সেখান থেকে যেটা আপনি বলছিলেন যে একটা হলেও দক্ষতা নিয়ে যেতে হবে, কিন্তু সেই হারটা আমরা খুবই কম দেখি। খুব শ্রমিকদের মধ্যে এই যে একটা দক্ষতা নিয়ে গিয়ে একটা বিষয়ে পারদর্শী হয়ে বিদেশে যাওয়ার এই প্রবণতাটা খুবই কম দেখা যায়। আসলে এই দক্ষ কর্মী পাঠানোর জন্য কি ব্যবস্থা করা যায়? এই ট্রেনিং ইনস্টিটিউট তো বানিয়ে রাখলেই হলো না। না, সেটাই, ট্রেনিং সেন্টারগুলো বানিয়ে ট্রেনিং সেন্টারে যাওয়াটা বাধ্যতামূলক করতে হবে। আপনি যেমন বাংলাদেশ থেকে যেতে হলে আপনাকে বিএমইটি নামক একটা প্রতিষ্ঠান আছে, আপনারা জানেন, জনশক্তি কর্মসংস্থান ব্যুরো, ওখান থেকে ক্লিয়ারেন্স নিয়ে যেতে হয়। আপনি যদি কোনো কর্মীকে যে কোনো একটা বিষয়ে ট্রেনিং করে সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু এটা সহজ, কোনো ওয়ার্কার ট্রেনিং ছাড়া যেতে পারবে না। যে কথাটি কয়েকদিন আগে, জাস্ট কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলছিলেন যে যদি সৌদি আরব যাওয়ার জন্য প্রয়োজনে আমরা সাময়িকভাবে ব্যবহার করার জন্য, দৈনন্দিন ব্যবহারের জন্য আরবি ভাষাটাও শিখিয়ে পাঠাবো। উনি কিন্তু কয়েকদিন আগে একটা বক্তব্য বলেছিলেন। তো এরকম যদি ভাষা এবং আদার্স কিছু কারিগরি প্রশিক্ষিত করে পাঠানো যায় এবং এটার প্রক্রিয়াটা বিএমইটির মাধ্যমে করা সম্ভব, এটা একদম ইজি, তো কঠিন কিছু না। ক্লিয়ারেন্স নেওয়ার সময় সার্টিফিকেট দিতে হবে, সার্টিফিকেট দেওয়ার পরেও প্রয়োজনে এখানে একটা ইন্টারভিউর ব্যবস্থা করা যায়। আমরা এটা অনেক সময় এটা দেখেছি যে আরব বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেহেতু আরবিটা তাদের ভাষা এবং তারা ইংলিশটাকে খুব একটা বেশি প্রেফার করে না, কর্মীদেরকেও আরবিটাকে শিখে গেলে তারা সেখানে ভালো কিছু করতে পারে, এবং এই ভাষার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে আমাদের কর্মীরা। তো আগামী দিনে এটা হলে হয়তো বা কর্মীদের জন্য ভালো হবে। এবার যদি একটু আফ্রিকার প্রসঙ্গে আসি, ঝুঁকিপূর্ণ আফ্রিকার দেশগুলোতে কেন কর্মী পাঠানো হচ্ছে বা কেন বাংলাদেশের কর্মীরা আফ্রিকাতে যাচ্ছে? রাষ্ট্রের দায় কোথায়, সরকারের দায় কোথায়? এখানে রাষ্ট্রের, সরকারের খুব বেশি দায় আমি দেখি না। এখানে আফ্রিকাতে যারা যাচ্ছে বেশিরভাগই যাচ্ছে ভিজিট ভিসা নিয়ে গিয়ে ওখানে থেকে যাচ্ছে। এটাকে আপনি বাংলাদেশের আমাদের অনেক ভুল বলেন অথবা যাই বলেন, আমাদের কর্মসংস্থানের অভাব বলতে পারেন, তারপরে অসহায়ত্ব বলতে পারেন। অনেক ফ্যামিলি আছে যারা মানে তাদের ছেলেপেলেদেরকে কোনোভাবেই কোনো কর্মসংস্থান করতে পারছে না, যে কোনোভাবে। আপনারা মাঝে মধ্যে দেখেন যে ইউরোপে যাওয়ার সময় বোটে করে যাচ্ছে। ঠিক এই কারণগুলো তৈরি হয় আসলে অনেকটা হতাশা থেকে। আমাদের দেশের জনসংখ্যা বেশি হওয়ার কারণে, বেকারত্ব বেশি থাকার কারণে, আর বিশেষ করে আমরা কোনো ট্রেনিং এবং দীর্ঘদিন ধরে ধৈর্য ধরে আমরা যে কোথাও কিছু একটা কাজ করব, এই কাজের মধ্যে আমরা খুব দ্রুত বড়লোক হয়ে যেতে চাই। কর্মীরা এমন ঝুঁকিপূর্ণ দেশে যাচ্ছে আফ্রিকার, যেখানে অর্থনৈতিক অবস্থা আরো বেশি খারাপ। এখানে কি তথ্যের অভাবের কারণে কি এমন ঘটনা ঘটছে কিনা? না, অর্থনৈতিক অবস্থা খারাপ ঠিক আছে, কিন্তু সাউথ আফ্রিকা অথবা আফ্রিকার বিভিন্ন দেশগুলো কয়েকটাতে যাচ্ছে, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা
কিছু কিছু জায়গায় খুব ভালো করছে এবং তারা ওখানকার নাগরিকত্ব নিয়ে ওখানে খুব ভালো অবস্থায় আছে, এরকমও আমি দেখেছি। তো এটা অবৈধভাবে যাওয়ার কারণে আমরা এটাকে কোথাও দেখাতে পারি না, বলতে পারি না। এটা একটা বাংলাদেশের জন্য ব্যাড রিপুটেশন আমি মনে করি। এভাবে যাওয়া উচিত না, এরকম তো বলাই যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে।